তখন বহরমপুর জেলে ফাঁসি হতো। কৃষ্ণপক্ষের রাত, নিবিড় অন্ধকার। তখন ফাঁসির আসামি কৌশিক গুপ্ত মৃত্যুর অপেক্ষায়। কয়েক ঘন্টা পরেই তার ফাঁসি হবে। এই সময় সাধারণত বাইরের লোকদের সঙ্গে কথা বলতে দেওয়া হতো না, কিন্তু একটি মেয়ে দূর থেকে অনেক কষ্টে জেলারের কাছ থেকে পারমিশন নিয়ে, যার আর কয়েক ঘন্টা পরেই মৃত্যু হবে, সেই কৌশিক গুপ্তর সঙ্গে দেখা করতে এসে মনে করে এ যেন তার হারিয়ে যাওয়া ভাই। এই ভাই এবং বোন, ভাই এবং বোন না, এই নিয়েই চলতে থাকা এখনকার আমাদের নাট্য সংলাপ। তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো? না। আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে। আমি আপনাকে। আপনি নয়, আপনি নয়, আমাকে তুমি বলো। আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমি কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটি তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে খামোকা কেন মিথ্যে কথা বলতে যাব? তুমি কোনোদিন খঞ্জনা গ্রামে যাওনি? খঞ্জন? কোনোদিন? খঞ্জনা? হ্যাঁ, খঞ্জনা। বাহ, ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর, ভুলে গেছি। কেন? ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। ও, তুমি বই ভালোবাসো? বই বই? বই? হ্যাঁ হ্যাঁ, কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রতিদিন রাত্রে আমাকে ঘুম পাড়াবার সময় আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে তাই আমি জানি না। ও, কোন হাই স্কুলে পড়তে তুমি? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই তো পালিয়ে এসেছিলাম। তবে যে জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? আরে, বাংলায় বই লিখতে গেলে বেশি পড়াশোনা জানতে হয় না। এই দেখো, তোমার সাথে যেভাবে কথা বলছি ঠিক তেমনি ভাবেই লিখেছি। আর মিথ্যে কথা লিখতে তো খুব অসুবিধে হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করব বলো? লোকে খুনির জীবনের মধ্যে বেশি রোমাঞ্চ খোঁজে, আমি সেইটি বেশি করে লিখেছি। আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সাথে কথা বলে তুমি যদি একটু সান্ত্বনা পাও, আমি কেন বাদ সাধবো? আর কিছু জিজ্ঞেস করার থাকলে করো। তুমি বইটই কিচ্ছু পড়োনি? না। তোমার সঙ্গে মিঠুদার কোনো আদর নেই সে কথা আমি বলবো না। আদর আছে, নিশ্চয়ই আছে, যা আমি ধরতে পারছি না। আচ্ছা, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আচ্ছা শোনো, আমি কয়েকটা লাইন বলি, তারপরে লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো, তারপর বলো, বলো না, বলো বলো। বলেছি তো আমি আবৃত্তি জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নাও। মিঠুদা যদি হতো তাহলে এক্ষুনি বলে উঠতে, কালো, সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, তাহলে আমি যাই। অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না। একটু বসো। এবার আমি তোমায় কয়েকটা কথা জিজ্ঞাসা করি। তুমি তুমি আমায় কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছু জানোই না আমার, আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি। করো।
আমি কথা বলবো আর ওই ফাঁসি কাঠ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, তা হয় না। এই দাঁড়াও দাঁড়াও, আমি জানালাটা বন্ধ করে আসি। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না, নিজেরা না এসে কোন আক্কেলে তোমার বাপ মা তোমাকে এত দূরে পাঠিয়ে দিল? বাবা নেই আমার, হ্যাঁ? মা বিছানায় পড়ে আছে, ওঠবার ক্ষমতা নেই। ও আচ্ছা, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নামটা যেন কি? অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ? জানো, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্য ভেবে ভেবে মাছ মরতে বসেছে। আমি শুধু ভাবছি বাড়ি গিয়ে মাকে কি বলবো, কেন যে মিঠুদা এমন করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করতো জানো আমার মিঠুদা? প্রত্যেকদিন রাতে ঘুমোবার আগে একটি কবিতা আবৃত্তি করত। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। এই জানো তো, ওই কবিতাটার সঙ্গে না আমাদেরও ভীষণ মিল ছিল। আমাদের গায়ের নামও খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি যে হলো, কেমন করে যে সব হারিয়ে গেল, মাকে গিয়ে আমি কি বলবো? আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারও নাম অম্বুজাক্ষ মজুমদার। কিরকম চেহারা, লম্বা, চিপচিপে, মাথা ভর্তি চুল। হ্যাঁ, সব মিলে যাচ্ছে, আরে একেবারে সব মিলে যাচ্ছে। জানো, আমরা মানে আমি আর অম্বুজ কলকাতার মেসে থেকে একসাথে কাজের চেষ্টা করছি। ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আরো ছোট বোনের কথা বলতো, কিন্তু একটা কথা মনে পড়ছে, বুঝতে পারছি না। ও তুমি যে বললে ভালো আবৃত্তি করতো, সেটা কিন্তু ও বলতো না। তুমি মিঠুদার সাথে একমিশে ছিলে? হ্যাঁ। ও, মিঠুদা তোমায় কি বলতো? ও বলতো স্বপ্নের কথা, হ্যাঁ। ওর ভবিষ্যতে কেমন করে বড় হবে, ও, কেমন করে বেশি টাকা রোজগার করবে। মাকে টাকা পাঠানোর জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে বেরিয়ে যেত সকালে, অনেক রাতে ফিরত। যখন ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে শুতাম আর জিজ্ঞাসা করতাম, হ্যাঁ রে অম্বুজ, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু ওকে বলতাম, চল না চল, আমাদের আড্ডায় চল, সেখানে নিশ্চয়ই একটা কাজের ব্যবস্থা হবে। এবারেও তার কাছে কোনো উত্তর নেই। জানো, অম্বুজ কত চেষ্টা করতো রাত টাকা রোজগারের জন্য। শোনো, একদিন এক ঘটনা বলি তোমাকে। কলেজ স্ট্রিটের মোড়, হইচই, লোকজন চেঁচাচ্ছে, পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না না না, কিছুতেই হতে পারে না। আমার মিঠুদা, আমার মিঠুদা, আমার মিঠুদা কিছুতেই পকেট মারতে পারে না। নিশ্চয়ই পারে না, তোমার মিঠুদা কিছুতেই পকেট কাটতে পারে না, তা তো আমিও জানি। কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর ছেড়েও দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই একই চেষ্টা, কাজ করতে হবে, টাকা রোজগার করতে হবে, মাকে টাকা পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না এই সমাজের রথের চাকাকে ঘুরিয়ে কেমন করে অর্থ উপার্জন করতে হয়। একদিন দলের সর্দার বেলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা। ঠিক ঠিক ঠিক। তাই সে কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিয়ে গেল, 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে আর মেসে ঢুকতে দেওয়া হবে না। তারপর কি করলো মিঠুদা? না, তোমার মিঠুদা কিছু করেনি, করলাম আমি। আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের এক পুরনো বেয়ারা। সেদিন ছিল তার মাসের বেতন। বেতনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম। সেই টাকাটা তার অজান্তেই তার বাক্স ভেঙে নিয়ে গিয়ে মেসের মালিকের হাতে দিয়েছিলাম। আর বলেছিলাম, আর কিছুদিন আর কিছুদিন আর কিছুদিন আমাদের থাকতে দিন, আমরা নিশ্চয়ই একটা কাজের ব্যবস্থা করে দেব।
তুমি বলেছিলে? না 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 না, তোমার তোমার মিঠুদাই বলেছিল। মিঠুদা বলেছিল? হ্যাঁ, সেই রাতে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছ? হ্যাঁ, বড় মিষ্টি সে আবৃত্তি। এমন আবৃত্তি আমি আর কখনো শুনিনি। আমাকেও দু একটা আবৃত্তি শিখিয়েও দিয়েছিল। কখনো কখনো না আমরা একসাথেও আবৃত্তি করতাম। কোন কোন কবিতা শিখিয়েছিল তোমায়? ওই এমনি দু চারটে শিখিয়েছিল, কিন্তু ওই যে তুমি বললে না, ওই কি আমরা দুজন, একটি গায়ে না থাকি। না 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 না, ও আবৃত্তিটা আমাকে শেখায়নি। ও, যেগুলো শিখেছো তার থেকে একটা শোনাও আমাকে। শুনবে? শোনো। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি। ভেসে যায় তারা, সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অগ্রগামী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বড় অকম্পিত মুখে, তোরে নাহি করি ভয়, এই সংসারে তোকে প্রতিদিন করিয়াছি জয়। তোর যে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দেব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। কি কি? কি তোমার গলা যে একেবারে মিঠুদার মতো। ঠিক করে বলো, ঠিক করে বলো, তুমি আমার মিঠুদা, বলো তুমি আমার মিঠুদা, না না, বলো তুমি ভুল বলো। করছো, তুমি ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলা কেষ্টুরা বিষ্ণুপুর কি একটা গ্রামে। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়েছিলাম। আমার নাম কৌশিক, কৌশিক, কৌশিক। সেখান থেকে সে কোথায় গেছে একবার বলো। সেদিন অর্ধযোগ না পূর্ণযোগে আমরা গঙ্গায় স্নান করতে গেছিলাম। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আত্মচিৎকার করে কেঁদে উঠল, ওগো তোমরা কে কোথায় আছো? আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। একজন বলল, ওই তো জলে ডুবে যাচ্ছে। অনেকে জলে লাফিয়ে পড়লো। আমি দেখলাম আমার পাশে অম্বুজ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিঠুদা তো খুব ভালো সাঁতার জানতো, খুব ভালো সাঁতার জানতো আমার মিঠুদা। সবাই এক এক করে উঠে এলো, কেউ পায়নি বাচ্চাটাকে। হঠাৎ তীরে থেকে একটা চিৎকার এলো, মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে। সবাই জল থেকে উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে, ওদিকে সমুদ্রের মধ্যে একটা বিশাল আওয়াজ পাচ্ছি আমরা। সেই আওয়াজ দেখলে এদিকে একটা আওয়াজ আসছে, সেই আওয়াজ এসে বলছে, এই যে আপনার ছেলেকে নিন, এই যে আপনার ছেলেকে নিন। ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে ধরে, বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার বীর সন্তান অম্বুজে গিয়ে এলো। ছেলেটাকে তার কাছ থেকে তুলে নিল, কিন্তু 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 অম্বুজকে ধরে তোলার কথা কারো মনে ছিল না। বান এসে তীরে আচার খেয়ে পড়লো। আর মিঠুদা, আমার মিঠুদা, আমার মিঠুদা কোথায় গেল? আমার মিঠুদা কোথায় গেল? কেউ জানে না, কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে তো মঠ মন্দির তৈরি করেনি। সে কেবল একটি মাকে, তার ছেলেকে ফিরিয়ে দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বড় বীর যার ভাই, সে কি অমন করে কাঁদতে পারে? না কাঁদা উচিত? রঞ্জনা, এই রঞ্জনা, গর্ব হচ্ছে না মিঠুদার জন্য? হচ্ছে, খুব গর্ব হচ্ছে। আমার মিঠুদা ছাড়া এ কাজ আর কেউ করতে পারত না। মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া কেউ পারত না। খুব খুব গর্ব হচ্ছে আমার, খুব গর্ব হচ্ছে। তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে
কিংবা আমার মতো মানুষ খুন করে মিঠু যদি আজকের মারা যেত, তোমরা কি করতে জানি না, তবে আমি মিঠুকে ঘৃণা করতাম। কিন্তু যা করে যেভাবে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। এরপরে তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুকটা ভরে উঠবে। আর মা এমন বীর পুত্রকে গর্বে ধরেছিলেন বলেই আনন্দে চোখের জল ফেলবে। এ কি তুমি সত্যি সত্যি বলছো, নাকি আমার মনের কষ্ট হবে বলে মিঠুদার নামে একটা গল্প বানিয়ে বললে? একজন চলে গেছে, আমিও বা আর কতক্ষণই বা বলো। এই সময় আমার প্রিয় বন্ধুর নামে মিছে কথা বলে কি লাভ বোন? তুমি আমাকে বোন বললে? তুমিও আমার দাদা হলে? হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোক কি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা, একটু বলে দাও। মাকে 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 বলবে, মাকে বলবে তার এই দিশেহারা অজানা অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। আমি তোমাকে একটা প্রণাম করবো দাদা। প্রণাম প্রণাম, তুমি 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 আমাকে প্রণাম করবে? বেশ, 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 করো করো। কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব তোমাকে রঞ্জনা? অম্বুস্তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, কিন্তু আজ এখানে এই জেলের মধ্যে হু হু করে চলে যাওয়া টাইম পিসের মধ্যে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আমি বোন পেলাম। এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখতে, হ্যাঁ শোনো শোনো শোনো, তোমায় বলেছিলাম না আমি একটা বই লিখেছি, হ্যাঁ ওতে আমার রোজগারের আমার রয়্যালিটির 2000 টাকা আছে। না না না, আমি কোনো টাকা নেব না। না না নেবো না বলো না, নেবো না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই দিয়ে তুমি দুটো হার গড়াবে, একটি মায়ের, একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। আর সেদিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর কোনো ভাই ফোটার দিনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটাও জল তার উপর গড়িয়ে পড়ে, তবে সেই জল আমার কপালে জল জল করবে বোন, জল জল করবে। তাই হবে দাদা, তাই হবে। আমি চাই দাদা, আমি চাই। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার।